বাংলার অপরাধ জগতের অন্ধকার ইতিহাস থেকে উঠে আসা ৬টি রোমহর্ষক সত্য ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই কাহিনী। প্রতিটি গল্পই প্রকাশ করে একজন দুর্ধর্ষ অপরাধীর উত্থান, তাদের নৃশংস কর্মকাণ্ড এবং শেষমেশ আইনের হাতে তাদের করুণ পরিণতি। পারিবারিক আক্রোশ থেকে শুরু করে বিকৃত মানসিকতা কিংবা ক্ষমতার দাপট, অপরাধের ধরন যাই হোক না কেন, চূড়ান্ত শাস্তি যে অনিবার্য, এই কাহিনীগুলো তারই এক জীবন্ত দলিল। ঠিক এমনই সাসপেন্স থ্রিলারে ভরপুর এই সিরিজটির প্রতিটি গল্পেই নতুন নতুন টুইস্ট ও চমক আপনাকে চমকে দেবে। তাই যারা ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য এই সিরিজটি মাস্ট ওয়াচ সিরিজ। সিরিজটির প্রতিটি গল্পই সত্য ঘটনার উপর নির্মিত। তো চলুন কথা না বাড়িয়ে গণশত্রু সিরিজটির এক্সপ্লানেশন দেখে আসা যাক। প্রথম গল্পের সময়কাল ১৯৯৩ সালের ২২শে নভেম্বর। একটি বাড়িতে ঢুকে পুলিশ দেখতে পায় বিভৎস দৃশ্য। একদিকে ঘরে পড়ে আছে দুটি রক্তাক্ত লাশ, অন্যদিকে একটি চেয়ারে আহত অবস্থায় হাত পা বাঁধা পড়ে আছে সজল বারুই নামে এক কিশোর। আপাত দৃষ্টিতে তাকে ভিকটিম মনে হলেও এই সজলের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অপরাধী সত্তা। সজলের এই পথে আসা নেপথ্যে ছিল এক যন্ত্রণাদায়ক শৈশব। ৮ বছর বয়সে তার বাবা মা আলাদা হয়ে যান। সজলকে থাকতে হতো তার বাবা, সৎ মা এবং সৎ ভাইয়ের সাথে। সেই বাড়িতে সে ছিল একজন আপাঙ্গিক্ত মানুষ। সারাদিন তাকে দিয়ে বাড়ির সব ভারী কাজ করানো হতো, অথচ সামান্য ভুলেই জড়ত অমানসিক মারধর। সৎ মা তো বটেই, তার বাবা এবং ভাইও তাকে কারণে অকারণে নির্যাতন করত। সামান্য বেসন আনতে ভুলে গেলেও তাকে থাপ্পড় খেতে হতো। সজল চুপচাপ সেই থাপ্পড়গুলো গুনে রাখত। রাতের পর রাত তাকে না খেয়ে কাটাতে হতো। যদি হাড়ির খাবার বেঁচে থাকতো তবেই সে খেতে পারত, নয়তো নয়। এমনকি তার সৎ ভাই বাবার পকেট থেকে টাকা চুরি করে সজলের উপর দোষ চাপিয়ে দিত, যার ফলে বাবার হাতে তাকে আরো নির্মমভাবে মার খেতে হতো। এই দীর্ঘদিনের অবহেলা আর ঘৃণা সজলের ভেতর এক তীব্র প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। পরিবার খুনের ঘটনার ৫ দিন পর পুলিশ সজলকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সজল শুরুতে এক সাজানো গল্প শোনায়। সে বলে সেদিন রাতে ৭-৮ জন লোক হিন্দিতে কথা বলতে বলতে তাদের বাড়িতে ঢোকে। তারা পুলিশ থেকে বাঁচতে সেখানে আশ্রয় নেয় এবং সজল ও তার মাকে জিম্মি করে। পরে তার বাবা ও ভাই বাড়ি ফিরলে ডাকাতরা তাদের পাশের ঘরে নিয়ে হত্যা করে। সজল কান্নাকাটি করে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চেষ্টা করে, কিন্তু তদন্তকারী অফিসার দত্তের অভিজ্ঞ চোখে সজলের অসঙ্গতিগুলো ধরা পড়তে থাকে। সজল একবার বলে ৮ জন লোক এসেছিল, আবার বলে ৭ জন। সে বলে তার বাবা 8:30টায় বাড়ি ফিরেছেন, অথচ দোকানের হিসাব অনুযায়ী তিনি বাড়ি ফিরেছেন 9:30টায়। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, পুরো পরিবার খুন হয়ে গেলেও সজলের শরীরে সামান্য আঁচড় ছাড়া আর কোনো বড় ক্ষতি ছিল না কেন? আর তার হাত যদি পেছনে বাঁধাই থাকে তবে তার হাতের তালুতে রক্তের দাগ লাগলো কিভাবে? অফিসার দত্ত বুঝতে পারেন সজল মিথ্যা বলছে। তিনি তাকে চেপে ধরেন এবং জানান যে সেদিন যারা সজলের সাথে ওই বাড়িতে ঢুকেছিল সেই ছেলেদের পুলিশ গ্রেফতার করেছে। খুনিরা ধরা পড়েছে শুনে সজলের খুশি হওয়ার কথা থাকলেও সে উল্টো আতঙ্কিত হয়ে পড়ে। সজলের নিজের বলা গল্পের জাল ছিঁড়ে যেতে থাকে। বেরিয়ে আসতে থাকে এক কিশোরের ভয়ঙ্কর আক্রোশ, যে নিজের বন্ধুদের সাথে মিলে নিজেরই পরিবারকে শেষ করে দিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ সত্য বের করতে সজলকে কঠোর জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। ১৯৯৩ সালে সেই রাতে পুলিশের জেরা যখন চরম পর্যায়ে পৌঁছায়, সজল এক পর্যায়ে দম্ভের সাথে বলে যে সে নাবালক, তাই পুলিশ তাকে মারতে পারবে না। কিন্তু অফিসার বোস তাকে মনে করিয়ে দেন যে অপরাধী নাবালক হলেও তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। আঙুলের ফাঁকে পেন্সিল রেখে চাপ দিতেই ব্যথায় কুকিয়ে ওঠে সজল। শেষ পর্যন্ত তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে স্বীকার করে যে সেই রাতে তথাকথিত ডাকাতরা আসলে ছিল তার নিজেরই বন্ধু। এরপর উন্মোচিত হয় এক হাড় হিম করা সত্য। সজলের বন্ধুরা জানতো তার উপর চলা আজন্ম অত্যাচারের কথা, তাই তারা সজলকে মুক্ত করতে এই খুনে অংশ নিতে রাজি হয়েছিল। সজল একটি আমেরিকান ক্রাইম শো দেখে খুনের পরিকল্পনা সাজিয়েছিল। সে জানতো তার ৫ বন্ধু মিলে কাজটা নিখুঁতভাবে করতে পারবে না, তাই সে আরো 2 জনকে ভাড়া করে। পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা 7:30টায় তারা বাড়িতে ঢুকে প্রথমে তার সৎ মাকে বেঁধে ফেলে। রাত 9:30টায় বাবা ও ভাই ফিরলে তাদেরও বন্দী করা হয়। এরপর শুরু হয় সজলের চূড়ান্ত প্রতিশোধ। সে নিজের হাতে প্রথমে তার সৎ ভাইকে খুন করে, এরপর বন্ধুরা মিলে তার বাবাকে এবং সবশেষে সজল তার সৎ মাকে ছুরি দিয়ে বারবার আঘাত করে হত্যা করে। বছরের পর বছর জমে থাকা আক্রোশ সে মিটিয়েছিল লাশের ওপর একের পর এক ছুরির কোপ বসিয়ে।
তদন্তে আরও জানা যায় সজল সেই ক্রাইম শো থেকে শিখেছিল কিভাবে সরিষার তেল দিয়ে রক্তের দাগ মোছা যায়। সে অত্যন্ত ঠান্ডা মাথায় প্রমাণ নষ্ট করার চেষ্টা করে, এমনকি খুনের পর সেই বাড়িতেই তারা সবাই মিলে খাওয়া দাওয়া করে, যা সে টিভির পর্দায় দেখা খুনিদের অনুকরণ করেছিল। সবশেষে বন্ধুরা তাকে চেয়ারে বেঁধে চলে যায় যাতে পুলিশ তাকে ভিকটিম মনে করে। সজলের যুক্তি ছিল সে চাইলে বাড়ি ছেড়ে চলে যেতে পারত, কিন্তু তার বাবা ও ভাইয়ের অযোগ্যতার কারণে এই ব্যবসা আর সম্পত্তি সে হাতছাড়া করতে চায়নি। সে জোর দিয়ে বলে এই ঘটনায় আসল ভিকটিম বা শিকার সে নিজেই, কারণ শৈশব থেকে সে হাজারবার মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। আদালত সজল ও তার বন্ধুদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু পুলিশ পরে বুঝতে পারে সজলের অপরাধের মাত্র 10% তারা জানতে পেরেছিল। সে আসলে আরো অনেক অপরাধের সঙ্গে জড়িত ছিল। মনোবিজ্ঞানীদের মতে সজলের এই অপরাধী হয়ে ওঠার পেছনে তার পরিবারের চরম অবহেলা ও নির্যাতনই ছিল মূল কারণ। একজন সাধারণ কিশোর থেকে তার মস্তিষ্ক বিকৃত খুনিতে রূপান্তরিত হয়েছিল কেবল ভালোবাসার অভাবে। মজার ব্যাপার হলো যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সত্ত্বেও সজল কয়েক বছর পর জেল থেকে ছাড়া পায় এবং এক সময় অফিসার দত্তের তথ্যদাতা হিসেবে কাজ শুরু করে। তবে 2017 সালের পর থেকে সজল বারোই রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে যায়। আজও কেউ জানে না সে কোথায়। হয়তো নাম বদলে সে অন্য কোনো পরিচয়ে আমাদের মাঝেই লুকিয়ে আছে, কিংবা আজও অন্ধকার জগতের সাথে তার যোগাযোগ ছিন্ন হয়নি। এরপর শুরু হয় দ্বিতীয় এক নৃশংস অধ্যায়। চেয়ারম্যান কামরুজ্জামান সরকার 2013 থেকে 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কালনা ও পার্শ্ববর্তী এলাকায় তার রাজত্ব ছিল। তার খুনের ধরন ছিল অত্যন্ত বিকৃত। সে নারীদের গলায় চেইন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করত এবং মৃতদেহের সাথে যৌনতায় লিপ্ত হতো। 2018 সালে কালনায় এক গৃহবধূর বাড়িতে অঘোষিতভাবে তার প্রবেশের মাধ্যমেই শুরু হয়েছিল এক নতুন আতঙ্ক। একদিন দুপুরে এক গৃহবধূ ঘরের বাইরে কোনো শব্দ শুনে দেখতে যান, কিন্তু কাউকে খুঁজে পান না। তখনই তিনি দেখেন হেলমেট পরা এক ব্যক্তি চুপি চুপি তার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। মহিলাটি তাকে পরিচয় জিজ্ঞাসা করলে লোকটি থতমত খেয়ে নিজেকে ইলেকট্রিশিয়ান বলে দাবি করে। সে জানায় যে তপন বাবু তাকে মিটার বক্স সারাতে পাঠিয়েছেন, কিন্তু মহিলাটি যখনই চ্যালেঞ্জ করে বলেন যে তিনি তপন নামের কাউকে চেনেন না এবং লোকটি নির্ঘাত চোর, তখনই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। চুরির মালামাল ফেরত দেওয়ার অভিনয় করে লোকটি তার ব্যাগ থেকে একটি লোহার লাঠি এবং বাইকের চেন বের করে মহিলাটির মাথায় সজোরে আঘাত করে। এরপর সেই চেইন দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে পালিয়ে যায়। খবর পেয়ে তদন্তে আসেন অফিসার ভাস্কর। তিনি লক্ষ্য করেন প্রতিটা খুনের ধরন একই। প্রথমে তিনি মাথায় আঘাত এবং পরে চেইন দিয়ে শ্বাসরোধ। অদ্ভুতভাবে প্রতিটা ভিকটিমই ছিলেন নারী এবং খুনের সময় তাদের পরনে ছিল লাল রঙের কাপড়। খুনি সবসময় দুপুর 1টা থেকে 1:30 মধ্যে আক্রমণ করত, যখন মহিলারা বাড়িতে একা থাকতেন। দীর্ঘ 5 বছর ধরে এই রহস্যময় চেয়ারম্যান এভাবে পুলিশকে ঘোল খাইয়ে আসছিল। ঘটনার সূত্রপাত 2013 সালে। কামরুজ্জামান তখন বেকার এবং চরম অভাবের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ছেলের স্কুলের বেতন দিতে না পারায় তার স্ত্রী তাকে প্রতিদিন গালিগালাজ করত। একদিন এক লেকের পাড়ে বসে কামরুজ্জামান যখন নিজের ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করছিলেন, তখন এক রহস্যময় লোক তার কাছে এসে একটি সিগারেট চায়। লোকটি কামরুজ্জামানকে এক অদ্ভুত পরামর্শ দিয়ে বলে যে তার রক্ত ঠান্ডা হয়ে গেছে এবং জীবনকে গরম করতে তাকে লাল রঙে ফোকাস করতে হবে। এই কথাটি কামরুজ্জামানের মাথায় গেঁথে যায়। সেদিনই সে লাল রং পরা এক মহিলার বাড়িতে চুরি করে এবং সফল হয়, এবং ঘটনাক্রমে সে লটারিতে 25,000 টাকা জিতে যায়। সে বিশ্বাস করতে শুরু করে যে লাল রঙই তার সাফল্যের চাবিকাঠি। সে নিজের জন্য লাল পোশাক কেনে, বাড়ির বকেয়া ভাড়া মেটায় এবং দ্রুত পালানোর সুবিধার্থে একটি পুরনো বাইক কিনে সেটাকেও লাল রং করিয়ে নেয়। আত্মরক্ষার অজুহাতে সে একটি বাইকের চেইন ও লোহার পাইপও সাথে রাখা শুরু করে। কামরুজ্জামানের ভেতরে এক ভয়াবহ বিকৃত মানসিকতা দানা বেঁধেছিল। শারীরিকভাবে অক্ষম হওয়ায় তার স্ত্রী তাকে সবসময় খোঁটা দিত। নিজের এই অক্ষমতার প্রতিশোধ নিতে সে মৃত নারীদের লাশের সাথে বিকৃত যৌনাচার শুরু করে। যেহেতু মৃতদেহ তাকে বাধা দিতে পারত না, তাই সে পাশবিক আকাঙ্ক্ষা মেটাতে লাশের ওপর বিভিন্ন জড় বস্তু বা অবজেক্ট ব্যবহার করত। নিজের শরীর সরাসরি ব্যবহার না করায় লাশের গায়ে তার কোনো ডিএনএ পাওয়া যেত না, যা পুলিশকে বিভ্রান্ত করত। 5 বছর ধরে চলা এই নৃশংসতা চরম পর্যায়ে পৌঁছে যায় যখন সে 13 বছরের একটি ছোট মেয়েকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়।
অফিসার ভাস্কর তদন্তের জন্য 7 দিন সময় নেন। অবশেষে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় লাল হেলমেট ও লাল বাইক নিয়ে এক ব্যক্তি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে। বেঁচে যাওয়া কিছু ভিকটিমের বর্ণনার সাথে সেই ব্যক্তির হুবহু মিল পাওয়া যায়। কামরুজ্জামানকে ধরার জন্য পুলিশ সব থানায় তার স্কেচ এবং ছবি পাঠিয়ে দেয়। তদন্তকারী দল তার বাইকের অবস্থা দেখে নিশ্চিত হন যে এটি 3 বছরের বেশি পুরনো নয়। অফিসার ভাস্কর সব বাইক শোরুম ও রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নেন, কিন্তু তাতে কোনো সুনির্দিষ্ট নাম পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যায়ে ভাস্কর তার টিমকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করেন। যেসব এলাকায় আগের খুনের ঘটনা ঘটেছে সেই সব রুটে চেকপোস্ট বসিয়ে কামরুজ্জামানের মতো চেহারার প্রত্যেক বাইকারকে তল্লাশি করা শুরু হয়। 2019 সালে একদিন কামরুজ্জামান তার লাল বাইকে চেপে সেই পথ দিয়েই যাচ্ছিল। সে ভাবতেও পারেনি পুলিশ তাকে সন্দেহ করতে পারে। চেকপোস্টে তাকে থামিয়ে যখন তার সাথে থাকা বাজারের ব্যাগটি তল্লাশি করা হয় তখনই বেরিয়ে আসে সেই কুখ্যাত বাইকের চেইন। খুনিকে শনাক্ত করা হয়েছে বুঝতে পেরেই কামরুজ্জামান আক্রমণ করে পালানোর চেষ্টা করে, কিন্তু অফিসার ভাস্করের অসীম সাহসিকতায় শেষ পর্যন্ত সে ধরা পড়ে। আদালতে পুলিশ তাকে ফাঁসির আবেদন জানালেও বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। কামরুজ্জামানের হাত থেকে বেঁচে যাওয়া এক নারী জানান সেই ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। এমনকি লাল রঙের প্রতি আতঙ্কে তিনি আর এখন লাল পোশাকও পরেন না। এরপর শুরু হয় বাংলার প্রথম নারী সিরিয়াল কিলার ত্রিলোক্য তারিণীর কাহিনী। 1860 সাল থেকে 1884 সালের মাঝামাঝি সময়ে তার অপরাধমূলক কর্মকাণ্ড কলকাতাকে কাঁপিয়ে দিয়েছিল। শৈশবে এক বৃদ্ধের সাথে বিয়ে হলেও কয়েক মাসের মাথায় বিধবা হয় তারিণী। এরপর এক ব্যক্তি তাকে পতিতালয়ে বিক্রি করে দিলে শুরু হয় তার জীবনের অন্ধকার অধ্যায়। তবে সাধারণ পতিতা হিসেবে দমে না থেকে নিজের রূপ আর বুদ্ধিকে কাজে লাগিয়ে সে সেই নিষিদ্ধ পল্লীর সম্রাজ্ঞী হয়ে ওঠে। কালিদাস নামের এক সহকারী ছিল তারিণীর প্রধান সহযোগী। কালিদাস বিত্তবান খদ্দেরদের তারিণীর কাছে নিয়ে আসতো। তারিণী মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খদ্দেরদের অজ্ঞান করে তাদের সোনাদানা আর দামি জিনিস লুট করত। সমাজের ভয়ে সেই ধনী ব্যক্তিরা কখনো পুলিশের কাছে মুখ খুলত না, বলতো তারা ডাকাতির শিকার হয়েছে। কিন্তু পুলিশের টহল বেড়ে যাওয়ায় তারিণী ও কালিদাস খুনের পথে হাঁটে। তারা একটি অল্প বয়সী মেয়েকে উচ্চবংশীয় সাজিয়ে ধনী পরিবারে বিয়ে দিত এবং পথিমধ্যে সেই পরিবারকে আক্রমণ করে লুটতরাজ ও হত্যা করত। এমনকি একটি গয়নার দোকানে কর্মচারীকে বাড়িতে ডেকে নিয়ে তারা তাকে হত্যা করে সব সোনা লুট করে নেয়। সেই গয়না লুটের তদন্তে নেমে পুলিশ অফিসার ব্যানার্জি কালিদাসের স্কেচ তৈরি করে তাকে গ্রেপ্তার করেন। কালিদাসের বাড়ির মেঝে ঘুরে উদ্ধার করা হয় সেই নিখোঁজ কর্মচারীর লাশ। মারাত্মক নির্যাতনের মুখেও কালিদাস তার রানীমা তারিণীর নাম মুখেও নেয়নি, যার ফলে কালিদাসের ফাঁসি হলেও তারিণী প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় তারিণী এবার ভেক বদলে সাধু সন্ন্যাসিনী সাজে এবং এক জমিদার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে রাজকুমারী নামে এক তরুণী তারিণীর আসল পরিচয় জেনে ফেললে তারিণীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। একদিন রাজকুমারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলে ক্লান্তি নামে এক মেয়ে তারিণীর বিরুদ্ধে অভিযোগ করে। দারোগা ব্যানার্জি তারিণীকে থানায় এনে জেরা শুরু করলে তারিণী বুদ্ধির চালে কান্তির উপর দোষ চাপানোর চেষ্টা করে এবং পুলিশকে বিভ্রান্ত করে। অবশেষে পুলিশ তারিণীর পালিত ছেলে হরিকে ধরে মারধর শুরু করলে তারিণীর মাতৃত্ব জেগে ওঠে। হরিকে বাঁচাতেই সে সব সত্যি স্বীকার করে নেয়। সে জানায় রাজকুমারী তার সব গোপন কথা জানতো বলে সে খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করেছে এবং তার সব গয়না হাতিয়ে নিয়েছে। এভাবেই বাংলার প্রথম নারী সিরিয়াল কিলারের নৃশংস রাজত্বের অবসান ঘটে। ব্যানার্জি যখন গয়নার উৎস নিয়ে জেরা শুরু করেন তারিণী তাকে একটি গোপন ঠিকানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর চোরাই গয়না উদ্ধার করে। বেরিয়ে আসে আরো ভয়ঙ্কর তথ্য। নিজের কুকর্মের সহযোগীদেরও তারিণী বিষ খাইয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখত। গয়নার ওপর কুসুম নামের একজনের নাম লেখা দেখে জেরা করলে সে স্বীকার করে যে কুসুমকে সে পানিতে ডুবিয়ে মেরে তার গয়না লুট করেছিল। শুধু তাই নয়, পার্শ্ববর্তী পুকুর থেকে অসংখ্য কঙ্কাল উদ্ধার হয়, যারা সবাই ছিল তারিণীর হাতে প্রাণ হারানো দুর্ভাগা পতিতা। 1884 সালে তারিণীর ফাঁসি কার্যকর হয় এবং দারোগা ব্যানার্জি তাকে নিয়ে একটি বই লেখেন, যা বাংলার প্রথম ও অন্যতম কুখ্যাত মহিলা সিরিয়াল কিলারের সাক্ষী হয়ে আছে। এরপর শুরু হয় চতুর্থ কাহিনী, সাট্টা কিং রশিদ খানের অধ্যায়।
1970 থেকে 1993 সাল পর্যন্ত সে ছিল কলকাতার অপরাধ জগতের সম্রাট। সাট্টা বা জুয়ার ব্যবসায় সে এতটাই প্রভাবশালী ছিল যে এখান থেকেই সে কোটি কোটি টাকা কামিয়েছিল। তার ক্ষমতার দাপট এতটাই ছিল যে তার বিরুদ্ধে কথা বলার সাহস কারোর ছিল না। রাশিদ খানের জীবনের মোড় ঘুরেছিল 1967 সালে, যখন তার বোনের ওপর এক প্রভাবশালী ব্যক্তির অত্যাচারের বিনিময়ে পাওয়া বিপুল অর্থ দেখে সে বুঝতে পেরেছিল ক্ষমতা আর টাকাই হলো সব। সাট্টার সাম্রাজ্য গড়তে সে তার ওস্তাদকেও সরিয়ে দিয়েছিল। রাজনীতিক আর প্রভাবশালী মহলের আশীর্বাদে তার অতীত ছিল একদম পরিষ্কার, কারণ তার হয়ে অপরাধ করত তার অনুচররা, যারা ধরা পড়লে সমস্ত দায় নিজেদের কাঁধে তুলে নিত। 1993 সালের 16 মার্চ কলকাতার বউবাজারে এক ভয়াবহ বিস্ফোরণের ঠিক 1 ঘন্টা আগের দৃশ্য দেখা যায়। রাশিদের নির্দেশে একটি গোডাউনে সযত্নে কিছু বাক্স রাখা হচ্ছিল, যার ভেতরে ছিল প্রাণঘাতী বোমা। রাশিদ তখন দুবাইয়ের এক রহস্যময় ব্যক্তির সাথে ফোনে বড় কোনো ধামাকা করার পরিকল্পনা করছিল। বিস্ফোরণের 40 মিনিট আগে অফিসার সেনের কাছে খবর আসে রাশিদের সেই গোপন গোডাউনের। সেন জানতেন রাশিদকে ধরা কতটা কঠিন, কারণ এর আগেও একবার তাকে ধরা হলেও পরের দিন কোর্টে এক নকল রাশিদ হাজির হয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। পুলিশ প্রশাসনের নাকের ডগায় রাশিদ খান তখন এক অপরাজেয় দানবে পরিণত হয়েছিল। অফিসার সেন যখন বুঝতে পারলেন যে রাশিদ খানকে ধরা যতটা কঠিন তার চেয়েও কঠিন তাকে আটকে রাখা, তখন তিনি এক সুদূর প্রসারী পরিকল্পনা করেন। রাশিদ যে বাড়িতে বোমার মজুত করছিল সেখানে প্রায় 70 জন সাধারণ মানুষ বসবাস করছিল। কোনো রাজনৈতিক চাপের মুখে যেন তদন্ত থমকে না যায় সেজন্য এসিপি পপি সরাসরি প্রভাবশালী নেতাদের জানিয়ে দেন যে পুলিশ অনেক আগে রেড দিতে বেরিয়ে পড়েছে। বিস্ফোরণের ঠিক 10 মিনিট আগে রাশিদ খান এক অদ্ভুত কুডাক অনুভব করে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু ভেতরে থেকে যায় তার মেয়ে ও মেয়ের জামাই। দুর্ভাগ্যবশত গোডাউনের বাইরে দাঁড়িয়ে থাকা রশিদেরই এক লোক সিগারেট ধরাতে গিয়ে ম্যাচ জ্বালানোর সময় একটি জ্বলন্ত কাঠি বোমার বাক্সের উপর ফেলে দেয়। মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বউবাজার। রাশিদের মেয়ের জামাই সহ প্রায় 70 জন নিরীহ মানুষ প্রাণ হারায় এবং 3টি বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। নিজের মেয়ের জীবন ধ্বংস করে দেওয়া এই নারকীয় কাণ্ডটি ছিল একটি দুর্ঘটনা, কিন্তু এর দায় এড়ানোর পথ রাশিদের ছিল না। এতদিন যারা তাকে আশ্রয় দিত সেই রাজনৈতিক নেতারাও জনরোষের ভয়ে হাত গুটিয়ে নেয়। রাশিদ খানের সাট্টা সাম্রাজ্যের পতন হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর শুরু হয় পশ্চিমবঙ্গের অপরাধ জগতের আরও এক হাড় হিম করা নাম, শ্যামল দাস ওরফে হুব্বা শ্যামল। 1976 থেকে 2011 সাল পর্যন্ত সে ছিল হুগলির বেতাজ বাদশাহ। হুব্বা ছিল এমন এক অপরাধী যে আইনের চোখে ধুলো দিয়ে টানা 20 বছর পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। ছোটবেলায় বাবার শাসন উপেক্ষা করে যে চুরির নেশা তার মাথায় চেপেছিল, এক ফ্যাক্টরি ক্যাশিয়ারকে খুনের মাধ্যমে তা এক ভয়াবহ খুনি সত্তায় রূপান্তরিত হয়। হুব্বা শ্যামলের নিষ্ঠুরতা ছিল কল্পনাতীত। সে যাকে বটি কাবাব করার হুমকি দিত তাকে সত্যি টুকরো টুকরো করে কাটতো। যাকে ফুটবল বানানোর কথা বলতো তাকে সেলাই করে গোলাকার পিণ্ড বানিয়ে ফেলতো। তার খুনের নেশা এতটাই প্রবল ছিল যে নিজের দলের লোকেরাও রাতে তার ঘরে একা যেতে ভয় পেত। একবার এক ব্যক্তির মাথা কেটে তার স্ত্রীর সামনে সেই কাটা মাথাসহ মহিলাটিকে 3 দিন এক ঘরে আটকে রেখেছিল সে। তার আর্থিক লেনদেনের হিসাব ছিল খামখেয়ালি। কেউ টাকা দিলেও সে যদি ভুলে যেত তবে তাকে পুনরায় টাকা দিতে হতো, অন্যথায় মৃত্যু ছিল অনিবার্য। পুলিশের সাথে হুব্বা খেলতো এক চতুর খেলা। সে অসংখ্য ভুয়া ফোন কল করে গোয়েন্দাদের বিভ্রান্ত করত। একবার বিশ্বকর্মা পুজোর সময় পুলিশ তাকে ধরার জন্য ওত পাতলে হুব্বার অনুচররা আকাশে একটি পাখি আঁকা ঘুড়ি উড়িয়ে বিপদ সংকেত দেয়। সেই সংকেত পেয়েই হুব্বা চোখের পলকে উধাও হয়ে যায়। পুলিশ যখনই এক জায়গায় রেড দিত, হুব্বা তখন অন্য জেলায় গিয়ে নতুন অপরাধের রাজত্ব কায়েম করত। শেষ পর্যন্ত সিআইডি অফিসার অভিষেক হুব্বাকে ধরার দায়িত্ব পান। তিনি বুঝতে পারেন এই দুর্ধর্ষ অপরাধীকে বাগে আনতে হলে তার 5টি আলাদা ফোনের কল ট্যাপ করা এবং তার মিথ্যা তথ্যের জাল ছিঁড়ে ফেলা ছাড়া আর কোনো পথ নেই। 2005 সালে সিআইডি অফিসার অভিষেক হুব্বা শ্যামলকে ধরার জন্য এক অভিনব কৌশল অবলম্বন করেন। একজন খবরের দেওয়া মোবাইল নম্বর ট্রেস করে তারা একটি এলাকায় পৌঁছান।
দীর্ঘ 1.5 ঘন্টা ধরে হুব্বার লোকেশন একই জায়গায় স্থির দেখে অভিষেকের মনে খটকা লাগে। ফোনে আড়ি পাতা অবস্থায় হুব্বাকে বাচ্চু নামে একজনের সাথে কথা বলতে শোনেন তারা। আর ঠিক তখনই ফোনের ওপার থেকে গুলির শব্দ ভেসে আসে, অথচ হুব্বার আশেপাশে কোনো গোলাগুলি হচ্ছিল না। অভিষেক দ্রুত বুঝতে পারেন হুব্বা আসলে সিনেমা হলে বসে কোনো অ্যাকশন মুভি দেখছে এবং গুলিটা ছিল সিনেমার। এলাকার সিনেমা হলগুলোতে খোঁজ নিয়ে দেখা যায় একটিতে মারপিটের ছবি চলছে। হুব্বার স্বভাব অনুযায়ী সে সেখানেই থাকবে বলে নিশ্চিত হয় সিআইডি। সিনেমা শেষে ভিড়ের মধ্যে হুব্বাকে চেনা অসম্ভব ছিল, তাই অভিষেক একটি ঝুঁকি নেন। তিনি ভিড়ের মাঝেই হঠাৎ চিৎকার করে শ্যামল দা বলে ডাক দেন। সহজাত প্রবৃত্তিতেই হুব্বা সেই ডাকে সাড়া দিয়ে পেছনে ফিরতেই সিআইডি তাকে ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। দুর্ধর্ষ হুব্বা শ্যামল গ্রেপ্তার হন। তবে কুখ্যাত এই সন্ত্রাসীর বিরুদ্ধে আদালতে সাক্ষী দেওয়ার সাহস কেউ পায়নি। প্রাণের ভয়ে সবাই মুখ বন্ধ রাখায় এবং উপযুক্ত প্রমাণের অভাবে সে কয়েক বছর পর জেল থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় জেলে থাকায় তার নিজের লোকেরাই তার সাম্রাজ্য দখল করে নিয়েছিল। 2011 সালে জেল থেকে বেরিয়ে হুব্বা যখন পুনরায় নিজের আধিপত্য ফিরে পাওয়ার চেষ্টা করে, তখন তার বিশ্বস্ত অনুচরেরাই তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। এভাবেই হুগলির ডন হুব্বা শ্যামলের 30 বছরের অপরাধ সাম্রাজ্যের এক রক্তাক্ত সমাপ্তি ঘটে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের এই বাস্তব অপরাধের কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপরাধী যত চতুর বা শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত তাকে নিজের পাপের চরম মূল্য দিতেই হয়। সাংবাদিক, পুলিশ কর্মকর্তা এবং ভিকটিমদের বয়ানের ভিত্তিতে গড়ে ওঠা প্রতিটি গল্পই ছিল হাড় হিম করা বাস্তব জীবনের এই দুর্ধর্ষ অপরাধীদের নিয়ে সাজানো পুরো ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।